সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের প্রথম যে আলোচনাটি ছিল বাংলা নববর্ষ প্রেক্ষিত বিবেচনা, এ বিষয়ের উপরে মতামত ব্যক্ত করবেন বিশিষ্ট অনুবাদক এবং মুক্তকণ্ঠের প্রাক্তন সম্পাদক সাইফুল্লাহ মাহমুদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র নোংর সাহিত্য আড্ডার আজকের এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত সবাইকে। আজকের প্রথম আলোচনা ছিল বাংলার নববর্ষ ও এর প্রেক্ষিত বিবেচনা। আমার প্রথমে ধন্যবাদ জানাতে হয় শ্রদ্ধেয় আলোচক ডক্টর চৌধুরী আব্দুল হালিম। আমরা ওনাকে সুরকার, গীতিকার, শিল্পী হিসেবে জানতাম, কিন্তু ওনার যে প্রবন্ধের যেই আছে মানে গভীরতা আছে, সেটা আমরা অফিসিয়ালি মনে হয় জানলাম। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় ওনার লেখাপড়ার সুযোগ হয়, উপসম্পাদকীয় পড়ার সুযোগ হয়, কিন্তু এই বিষয়ে এরকম একটা আলোচনা যে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, সেজন্য আয়োজক এবং আলোচক উভয় পক্ষকে ধন্যবাদ জানাতে চাই। আমরা শুরুতে একটু বলে রাখি যে এটা আসলে বাংলা নববর্ষ পালনে বিশ্বাসী এবং অবিশ্বাসী, বাংলাদেশি, কলকাতার অধিবাসী, এটার মধ্যে একটা সবসময় একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমরা দেখেছি। যখন যারা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা এটাকে নিজের মতো করে নিতে চেয়েছে, সবসময় আমরা এটা পেয়েছি। ফলে আমরা কখন এটাকে খুব নিজের মতো করে নিব সেটাও মানে আমাদের মধ্যে এটার একটা স্পষ্ট ধারণা ছিল না, কিংবা আমরা আবার ছেড়ে দিব সেটাও সম্ভব হচ্ছিল না। ফলে এইটার উপরে একটা অনেক গভীর ডিসকোর্স খুব প্রয়োজন ছিল। আমরা তো আমাদের একটা বয়সের মাত্রায় চলে আসলাম, আমরা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের এমনভাবে বিষয়টা স্পষ্ট করে রাখা দরকার যাতে তাদের মধ্যে এই ডিলেমাটা কাজ না করে। ফলে আমি মনে করি আজকের আলোচনা তারই একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে থাকবে। যদি আমরা ধরে নিই যে এটা সম্রাট আকবর এটার প্রথম উদ্যোগ নিয়েছিলেন, আমরা ইতিহাসের বিবেচনায় আমরা আলোচনায় পেয়েছি, সেটা হলো 1584 ইংরেজি সালের সময়। এরপর থেকে অনেকগুলো পরম্পরা এটার অনেক ভাঙা গড়া হয়েছে, ভাঙা গড়া হতে হতে আজকে মানে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে। তো এই যে ঐতিহাসিক ভাঙাগড়ার মধ্যে আমরা তিনটা বিষয় আজকের আলোচনায় পেয়েছি। প্রথমত সম্রাট আকবরের এই বিষয়টা তো আমরা বললাম, দ্বিতীয়ত পাকিস্তান সৃষ্টির পরে যেটা আলোচনা আসলে 1967 সালে পাকিস্তান গভর্নমেন্ট এটাকে নিষিদ্ধ করে দেয় যে এটা করা যাবে না। মানে এটা ওনাদের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে দৃষ্টিভঙ্গি যেটা, সেটা ওনারা পাকিস্তান তৎকালীন উভয় পাকিস্তান মিলে তাদের মধ্যে রবীন্দ্রনাথের ব্যাপারে বেশ প্রশ্ন ছিল। মানে রবীন্দ্রনাথকে ওনারা রাষ্ট্রীয়ভাবে নিক এই বিষয়টা চাচ্ছিলেন না। ফলে ওনারা যেভাবে হোক বন্ধ করে দিয়েছেন, কিন্তু সেটা উল্টা এটার কী হবে, বিপরীত একটা কর্মফল দাঁড়িয়েছে। ওই সময়ই ছায়ানট প্রথমবারের মতো এই আয়োজনটা করে ফেলে, মানে প্রতিবাদ স্বরূপ। হ্যাঁ, তো ছায়ানট, সেই যে ছায়ানট ছোট্ট একটা মানে শুরুটা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানিয়ে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ক্রমান্বয়ে মানে দেবতা বানিয়ে ছেড়েছে, মানে বাংলাদেশি পুরো জনগোষ্ঠীর জন্য দেবতা বানিয়ে ছেড়েছে। আজকে সঞ্চালক প্রসঙ্গত বলেছেন যে সর্বশেষ আমরা সঞ্জিদা খাতুনের দেখলাম, তারা আমরা সাবেক প্রেসিডেন্ট বিদ্যুৎ বদরুদ্দোজাকে দেখেছিলাম যে ওনার হসপিটালে মৃত্যুসজ্জায় যে উনি সুদিং হওয়ার জন্য রবীন্দ্রসঙ্গীত গাওয়া আমার জন্য। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো এটা আসলে একদিনে তো গড়ে ওঠে নাই। হ্যাঁ, আমাদের ধীরে 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 বিষয়টা, রবীন্দ্রসঙ্গীত আমাদেরও ভালো লাগে, কিন্তু আমরা সঙ্গীতের ব্যাপারে আমাদের কোনো মানে বৈরিতা থাকার বিষয় না। প্রশ্নটা যখন চলে আসে যে মানে এইখানে আমার বিশ্বাসের সাথে সংঘর্ষ কোথায় আছে। যদি বিশ্বাসের সাথে সংঘর্ষ না থাকে তাহলে দিস শুড বি ওয়েলকাম, কোনো মানে থাকার উচিত না। আর সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যেহেতু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আসছে, যেহেতু অনেকগুলো সাম্রাজ্যবাদী শক্তি তৈরি হয়েছে, তারপরে অর্থনৈতিক বড় বড় পরিবর্তন এসছে, সেই জন্য
আলোচনায় এসছে যে আমাদের সব উৎসব কিন্তু ক্রমান্বয়ে পুঁজিবাদীদের একটা টুল হিসেবে চলে আসছে। আমরা দেখব 21শে ফেব্রুয়ারিতে 21% ডিসকাউন্ট চলবে সবগুলা ব্র্যান্ড শপে। 14 এপ্রিলে 14% ডিসকাউন্ট ছিল। আবার এইসব অনুষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতায় বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা ব্যয় করে। এটা হচ্ছে তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা করতেই পারে। হ্যাঁ, এটা করতে গিয়ে যেটা হয়, এই ওরা তো আর সরাসরি করবে না। যেমন যখন যখন এই যে ডিসি হিলে অনুষ্ঠানটা হলো, সব প্রতি বছরই হয়, বড় বড় কোম্পানি তাদের বড় বড় ফেস্টুন দেয়, কিন্তু অনুষ্ঠানটা তো ওই কোম্পানি করে না, অনুষ্ঠান করে হচ্ছে এই মানে কালচারাল অঙ্গনের কিছু লোক। এখন প্রশ্ন হচ্ছে তাদের মাথায় যদি ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে, হ্যাঁ, তাহলে আমরা যারা ওখানে অংশগ্রহণ করি, সাধারণ জনসাধারণ, এখানে কোনো ধর্ম বর্ণ বড় ছোট ছেলে মেয়ে নির্বিশেষে তাদের মধ্যে যেই প্রভাবটা যায়, সেটাই আলটিমেটলি পরবর্তীতে কি হয়, মানে আমাদের সমাজ ব্যবস্থায় প্রভাব পড়ে। যে জন্য প্রশ্ন আসছে, আলোচকের মূল আলোচনায় চলে আসছে, এখানে কেন পেঁচা, এখানে কেন এরকম মুখোশ। এগুলোর যেমন ইতিবাচক ব্যাখ্যা ওরা দিবেন, আবার এটার নেতিবাচক ব্যাখ্যাও নিশ্চয় আছে। ফলে আমরা মনে করি এটা কিন্তু একটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আগায়। আমি এখানে স্পষ্ট করে যেটা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই আমরা খুবই স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা ভারতের বলা যায় যে পেটের মধ্যে আছি, সমুদ্রটা বাদ দিলে তাদের তো চিন্তা থাকবে। আমরা যদি ভারত হতাম, আমাদেরও নিশ্চয়ই এরকম প্ল্যান থাকতো যে এটা কীভাবে আমাদের কি হয়, ব্যবসায়িক হয়, এটা কীভাবে আমাদের কন্ট্রোলে থাকে। তো সেই দিক থেকে তারা তাদের কাজটা করেছে। হ্যাঁ, আপনি সর্বশেষ বলি, গত পরশুর ঘটনা বলি। গত পরশু চট্টগ্রামের মেয়র সাংবাদিক দিনে বৈশাখী উৎসব মানে একটা অনুষ্ঠান করে সাংবাদিকদের সম্মানে। ওখানে প্রধান মেহমান ছিল ইন্ডিয়ান হাই কমিশনার চট্টগ্রামের, যিনি থাকেন উনি। হ্যাঁ, ওনারা এখানে প্যাট্রোনাইজ করবেন, তো স্বাভাবিকভাবে তারা এখানে অর্থ ব্যয় করবেন, তারা তাদের টার্গেটটাও ঠিক রাখবেন। হ্যাঁ, এই যে সুদূর প্রসারী কাজগুলো থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আমরাই যেটা করি, মানে আমরা বিশ্বাসী যারা বলি, আমরা তো এমনিতে ডিলামিতে ছিলাম বা থাকি, বা কেউ কেউ আমরা ব্যক্তিগতভাবে এগুলো পালন করি, ঠিক আছে। আমাদের কোনো আসলে সুস্পষ্ট আইডিয়া না থাকার কারণে যেটা হয়, না ধরতে পারছি না ছেড়ে দিতে পারছি, এরকম একটা অবস্থা সামগ্রিকভাবে হয়। হ্যাঁ, ফলে এখানে আমি বলবো এটা কালচারাল ফিল্ডের যারা বোদ্ধা আছেন তাদেরও কিছু ব্যর্থতা আছে। তাদের উচিত আগে থেকেই জাতীয় এবং বিশেষ করে ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়াতে এই বিষয়ে একটা দিক নির্দেশনামূলক লেখা থাকবে তাদের। হ্যাঁ, দ্বিতীয়ত এখন অনেক বেশি শক্তিশালী হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। এই প্ল্যাটফর্মগুলোতে এর উপরে ভিত্তি করে লেখালেখি থাকতে হবে, না হলে আমরা জাতি হিসেবে বিভ্রান্ত হচ্ছি। এরপর হচ্ছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে। রাজনৈতিক দল বলতে যারা মনে করেন দেশ শাসন করবেন, সেটা একদম 1 বছর বয়সী এনসিপি হোক, কিংবা সেই বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন জামাত ইসলামী হোক, তাদেরও কিন্তু এখানে দায় কম না। তারাও এই ব্যাপারে কোনো সুস্পষ্ট ইয়াদের নেই। খুব সম্ভবত এইবারেই সর্বপ্রথম বিরোধী দলে থাকা জামাত ইসলামী বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে, মানে আনুষ্ঠানিকভাবে, শুধু দেশে না, ইভেন ওই যে বাংলাদেশে যেসব বিদেশি দূতাবাস আছে তাদেরকে পর্যন্ত জানিয়েছে। এটা খুব প্রশংসিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে। ওনারা বলে যে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো বিরোধী দল এরকম শুভেচ্ছা জানায় নাই, বিশেষ করে বিদেশি ইয়াগুলোতে, দূতাবাসগুলোতে। ফলে এটাও তাদের একটা ভালো মুভ বলে আমরা মনে করি। এখন এটার পৃষ্ঠপোষকতায় যেভাবে পুঁজিবাদী প্রতিষ্ঠান বলি বা কমার্শিয়াল ভ্যালুতে যারা আছে তারা যেমন আসে, সাথে সাথে সব স্তরেই এটা কি থাকতে হবে, মানে পৃষ্ঠপোষকতার জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। এখানে প্রসঙ্গত আরেকটা জিনিস আমরা সবাই মিস করে গিয়েছি, সেটা হলো এটা 2016 সালে ইউনেস্কো কর্তৃক এটা কিন্তু ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ সরকার কিন্তু একটা উৎসব বোনাসের মতো ইয়াও দেয়, প্রণোদনাও দেয় এই অনুষ্ঠানের জন্য, রাষ্ট্রীয় ছুটি তো আছেই। ফলে
কোন একটা জনপদের কোন একটা কালচারাল এরকম একটা এন্টিটিকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। এখন প্রশ্ন আসছে যে এইটার উদযাপনটা কিভাবে করা হবে। এইটা নিয়ে আমার মনে হয় অনেক বেশি কাজ করার কি আছে, প্রয়োজন আছে সামনে। বৃদ্ধ আলোচক বলেছিলেন যে আগামীতে যেন এইসব অনুষ্ঠান বড় কোনো পরিসরে সর্বসাধারণের জন্য আয়োজন করা যায় কিনা। হ্যাঁ, এবারে যে আয়োজনটা হয়েছে 14 এপ্রিলে, এটা মোটামুটি বলা যায় খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। হ্যাঁ, এটার কারণে আয়োজক কমিটি খুব মানে উৎসাহিত হয়েছে যে সামনে এটা নিয়ে আরও বড় করে কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। তো এখানে একটা আমাদের সর্বশেষ একটা তথ্য শেয়ার করে বলি যে আমরা এরকম ইন হাউস ইন রিটার্ন বিভিন্ন কিছু লিখলেও আপনি যখন বৃহৎ ইয়াতে যাব, আমরা কিন্তু তেমন নেই, ডাটা কিন্তু এই ব্যাপারে নাই। অর্থাৎ বোঝাতে চাচ্ছি পৃথিবীতে এখন ডাটাই চলে। আপনি এখন ওপেন ইয়ার যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আমি যখন এখন এই আলোচনাদের একটুখানি সার্চ করছিলাম, 2-3টা প্ল্যাটফর্মে সার্চ করেছি, ওখানে সব জায়গায় আসতেছে মঙ্গল শোভাযাত্রা। হ্যাঁ, খুবই স্বাভাবিকভাবে এগুলাই তো বিভিন্ন ওয়েবসাইট প্ল্যাটফর্ম ইয়াতে আছে। ফলে এটার যে বিশ্বাসের যে ধারা আছে, এই ধারাটাকে আমরা যদি বিভিন্ন মিডিয়াতে না আনতে পারি, ডাটা হিসেবে না দিতে পারি, উল্লেখ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের আবার বলছি আমাদের সন্তানরা এটা থেকে পিছিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমাদের এইখানে অনেক কাজ করা দরকার আছে। এই জন্য আয়োজক সংস্থাকে বলবো আজকের আলোচনার মৌলিক বিষয়গুলো যতটা সম্ভব বিভিন্ন মিডিয়াতে এটাকে কী করা দরকার, ব্রডকাস্ট করা দরকার। এই অনুরোধ রেখে সর্বোপরি সবাইকে ধৈর্য ধরে আলোচনায় অংশগ্রহণ এবং শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।